নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং আমি এই ভিডিওতে আপনাদের হাঁটু ব্যথাজনিত কি সমস্যা হয় এবং সেই সমস্যার কি কি কারণ আছে, এই সমস্যা থেকে কিভাবে আপনারা প্রতিকার পাবেন সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করব। তাহলে যে হাঁটু ব্যথার যে কারণে হয় তার জন্য বহুবিধ কারণ রয়েছে, বহুবিধ রোগের জন্য দায়ী। প্রধান যেটা প্রথমেই বলা যায় সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই ভিডিওতে আমরা অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে বিশদে একটা ধারণা লাভ করব। অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি সেইটা জানার জন্য প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে হাঁটুর অস্থিসন্ধি বা নি জয়েন্ট সেটা কিভাবে তৈরি হয়। হাঁটুর অস্থিসন্ধি সাধারণত উপরে ফিমার বোন দিয়ে আর নিচে দুটো হাড় টিবিয়া আর ফিবুলা বোন দিয়ে তৈরি, আর সামনে থাকে প্যাটেলা। এর মধ্যে যে নি জয়েন্টটা তৈরি হয়, নি জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আর তাছাড়া এই যে ফিমারের এন্ডটা আর টিবিয়ার ফিবুলার উপরের পার্টটা সেখানে আর্টিকুলার কার্টিলেজ থাকে। তাছাড়া এখানে বিভিন্ন রকম লিগামেন্টস থাকে, তারপরে মেনিসকাস থাকে। এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় হাঁটুর অস্থিসন্ধি বা নি জয়েন্ট। এবার জেনে নিতে হবে অস্টিও আর্থ্রাইটিস কেন হয়। অস্টিও আর্থ্রাইটিস হলো একটি ডিজেনারেটিভ বোন ডিজিজ, মানে সাধারণত ক্ষয়জনিত একটি সমস্যা। এখানে কি হয়, কোনো একটি কারণে আর্টিকুলার কার্টিলেজ যেটা আছে, আর্টিকুলার কার্টিলেজের ক্ষতি হয় এবং সেটা ক্রমাগত ক্ষয় হতে হতে একসময় জয়েন্টটা স্পেসটা কমে যায়। ফলে জয়েন্টের স্পেস যখন কমে যায় তখন ফিমারের এন্ড আর টিবিয়ার যে হেডটা আছে সেইখানে ক্রমাগত ঘর্ষণ হয় এবং জয়েন্টটি মুভ করতে আমাদের কষ্ট হয়। এবার আমরা জানবো অস্টিও আর্থ্রাইটিস ক প্রকারের। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস আর একটা হচ্ছে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস। প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস সেটা হয় সাধারণত কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই আর্টিকুলার কার্টিলেজ যেটা আছে সেটার ক্ষয় হতে শুরু করে। আর সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস আছে, সেইটা হচ্ছে কোনো ব্যাধি কারণে, মানে রিমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো ব্যাধির কারণে বা কোনো কারণে কখনো আঘাত পেয়েছিল, সেই থেকে আস্তে আস্তে যদি আর্টিকুলার কার্টিলেজের ক্ষয় হতে থাকে তাহলে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস হয়। সাধারণত আমাদের বোনসের তৈরি হওয়ার জন্য কিছু কিছু ফেজ থাকে। 1 থেকে 16 বছর বয়স যখন থাকে, 1 থেকে 16 বছর বয়সে আমাদের গ্রোথ ফেজ থাকে, মানে বোনসের বোনগুলো এই সময় গ্রো করতে থাকে। এই সময় যদি কোনো কারণে নিউট্রিশনের অভাব দেখা যায়, তাছাড়া কোনো চোট পাওয়া যায় বা বিকৃতি ঘটে, তখন অনেক সময় আমরা বুঝতে পারি না। 18 বছর বয়সের পর, কখনো 18 বছর বয়সের পর এটা প্ল্যাটু ফেজ দেখা যায়, মানে এরাল স্টেজে। প্ল্যাটু ফেজে বোন গ্রোথ যেটা হচ্ছিল সেটা আর তেমন হয় না, কিন্তু বোন স্ট্রেংথটা বাড়ে। আর 30 বছর বয়সের পরে সাধারণত ওয়্যার অ্যান্ড টিয়ার শুরু হয়ে যায়, মানে বোনের সাধারণত ক্ষয় হওয়া শুরু হয়ে যায় এবং যে রিপেয়ার পোটেনশিয়ালটা আছে, মানে নিরাময়, মানে আগে পুনরুদ্ধার করার যে ক্ষমতাটা ছিল, সেইটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। আর 40 বছর বয়সের পরে আমরা যদি সাধারণত 30-এর পর থেকে যদি এক্সারসাইজ কম করতে থাকি বা আমাদের হাঁটু বা অন্যান্য জয়েন্টের নড়াচড়া যদি আস্তে আস্তে কম হতে থাকে, তাহলে সাধারণত ডিজেনারেশন দেখা যাওয়া শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোলাজেন যেটা আছে সেটার পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করে। কোলাজেন কি করে, কোলাজেন জল ধরে রাখার ক্ষমতা থাকে, এর ফলে জল ধরে রাখার ক্ষমতাটা আস্তে আস্তে হ্রাস পায় এবং এই দুটো বোনসের মধ্যে যে কুশন এফেক্টটা ছিল সেইটা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে কি হয়, দুটো বোন পরস্পরের কাছাকাছি চলে আসে এবং একে অপরের সঙ্গে ঘর্ষণের সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এই অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলতে গেলে বলা যায় এক্সারসাইজ। এক্সারসাইজের মধ্যে আমরা করতে পারি সাধারণত লোড বিয়ারিং এক্সারসাইজ। লোড বিয়ারিং এক্সারসাইজ কি করলে কি হয়, মানে ব্লাড সার্কুলেশন ভালো হয়, ফ্লুইড চলাচল করে ভালো, এইসব যেমন কিছু হাঁটা চলা, তারপর সাইক্লিং করা, মানে যাতে আমাদের অস্থিসন্ধিগুলো সচল থাকে। কিন্তু যদি হাঁটুতে ব্যথা থাকে তখন আমাদের কিছু নন লোড বিয়ারিং এক্সারসাইজ করতে হয়, যার ফলে মাসেল বিল্ড আপ হয়, লাইক কোয়াড্রিসেপস এক্সারসাইজ এইগুলো। এবার জানবো অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট কীভাবে করতে হয়। অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আপনাদের অস্টিও আর্থ্রাইটিস প্রথম দিকে স্টেজে থেকে থাকে, তখন আপনারা কিছু ব্যায়াম বা ফিজিওথেরাপির মাধ্যমে এই যে প্রসেসটা সেটাকে ডিলে করতে পারেন।
ব্যায়ামের মধ্যে কি কিছু নন লোড বিয়ারিং এক্সারসাইজ, মানে কোয়াড্রিসেপস মাসেলের কিছু এক্সারসাইজ, যাতে এই মাসেলগুলো স্ট্রেংথটা বাড়ে, মাসেল পুল বাড়ে। এর ফলে আপনাদের যে জয়েন্টের ডিজেনারেশন হচ্ছিল, মানে দুটো বোনসের মধ্যে যে ঘর্ষণ হচ্ছিল বা স্পেস কমে যাচ্ছিল, সেইটা প্রসেসটা ক্রমশ ডিলে হতে থাকে। আর তাছাড়া আপনারা ব্যথার কারণে, ব্যথার সমস্যা হওয়ার কারণে কিছু ব্যথার ওষুধ খেতে পারেন বা কিছু ট্রপিক্যাল কোনো ক্রিম লাগাতে পারেন, যাতে আপনাদের ব্যথা উপশম হয়। এবার যদি এই প্রসেসটা আরও ফার্দার ইনক্রিজ করে, মানে স্টেজ 3 বা 4-এ চলে যায়, তখন আপনাদের হাঁটুর অপসারণ করা বা হাঁটু প্রতিস্থাপনের দরকার পড়ে, যাকে আমরা বলি নি রিপ্লেসমেন্ট, বা সংক্ষেপে বলি টোটাল নি রিপ্লেসমেন্ট বা টিকেআর। এবার হাঁটুর যে প্রতিস্থাপন করছি, তার জন্য আমাদের অস্টিওআর্থ্রাইটিস কোন স্টেজে পৌঁছেছে সেইটা আমাদের জানা দরকার। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত 4টে স্টেজ থাকে। 4টে স্টেজের মধ্যে প্রথমটা হচ্ছে আর্লি স্টেজ, মানে এখানে 10% কার্টিলেজ লস হয়। তারপরে হচ্ছে মাইল্ড, যেখানে জয়েন্ট স্পেসটা ন্যারো হতে শুরু করে, মানে ক্রমশ ছোট হতে শুরু করে জয়েন্টের স্পেসটা, এবং কার্টিলেজটা ব্রেকডাউন হতে শুরু করে। তাছাড়া অস্টিওফাইট, মানে ছোট ছোট হাড়ের টুকরো দেখা যাওয়া শুরু করে। মডারেট স্টেজে কি হয়, এখানে মডারেটলি জয়েন্ট স্পেসটা কমতে শুরু করে এবং গ্যাপটা ক্রমশ ছোট হতে থাকে, যতক্ষণ না সেটা বোন দুটোকে স্পর্শ করে ফেলে। সিভিয়ার স্টেজে কি হয়, এখানে জয়েন্ট স্পেসটা খুব মারাত্মকভাবে কমে যায় এবং 60% কার্টিলেজ লস হয়ে যায়। তাছাড়া যে অস্টিওফাইটগুলো দেখা যাচ্ছে, সেগুলো অনেক বড় সাইজের দেখা যায়। এভাবে যদি দেখি যে আমরা এই অস্টিওআর্থ্রাইটিসের স্টেজ 4-এ পৌঁছে গেছে, বা হাঁটুটা লেগে গেছে, বা কার্টিলেজটা একেবারে শেষ হয়ে গেছে, বা হাঁটুটা বেঁকে গেছে, তখন যদি দেখি বা তার সাথে আমরা ওষুধ খেয়েও যদি এটাকে কন্ট্রোল না করতে পারি, সেই সময় আমাদের হাঁটু প্রতিস্থাপনের দরকার পড়ে, যাকে আমরা বলছি টোটাল নি রিপ্লেসমেন্ট বা টিকেআর। নি রিপ্লেসমেন্টে কি করা হয়, নি রিপ্লেসমেন্টে আপনার ফিমারের এন্ড পার্টটা আর টিবিয়ার উপরের পার্টটা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা রিপ্লেস করে মেটাল প্লেট এবং প্লাস্টিক দিয়ে সেটাকে আপনার চেঞ্জ করে দিই। তার ফলে কি হয়, আপনার জয়েন্টটা সঠিকভাবে মুভ করতে পারে। কোয়াড্রিসেপস এক্সারসাইজ করলে কোয়াড্রিসেপস যে মাসেল আছে, যেটা 4টে মাসেলের সমন্বয়ে গঠিত, সেই মাসেলটা স্ট্রেংথ বা মাসেল পুলটা বৃদ্ধি পায়। এর ফলে আপনাদের যে লোড বিয়ারিং যে জয়েন্ট, নি জয়েন্ট, তার উপর আপনাদের লোডটা আস্তে আস্তে কম হয়। কোয়াড্রিসেপস মাসেলের জন্য যে আপনারা ব্যায়াম করছেন, সেই ব্যায়ামগুলোর মধ্যে কি কয়েকটা বলা হলো। একটা হচ্ছে পা তুলে সোজা হয়ে বসা, মানে আপনার পিঠ সোজা রেখে এবং পা মাটিতে ছুঁয়ে একটি চেয়ারে বসুন। একটি পা তুলুন এবং হাঁটু সম্পূর্ণ সোজা করুন। 5 গোনা পর্যন্ত ধরে রাখুন এবং পা পরিবর্তন করুন। তারপরের একটি ব্যায়াম হলো আপনার হাঁটু 90 ডিগ্রিতে ভেঙে এবং পায়ের পাতা মেঝেতে সোজা রেখে একটি চেয়ারে সোজা হয়ে বসুন। হাঁটু দুটির মাঝখানে একটি বালিশ রাখুন এবং হাঁটু দুটি বালিশটির ভিতরে দিকে চেপে রাখুন। কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখুন এবং শিথিল করুন। এটি 20 বার করুন। আর নেক্সট এক্সারসাইজ হচ্ছে, যাকে আমরা বলি কোয়াড্রিসেপস খিঁচুনি বা টুইচ। পা সোজা রেখে বসুন, একটি তোয়ালে ভাঁজ করে আপনার হাঁটুর নিচে রাখুন এবং পায়ের পাতা আপনার দিকে টানুন এবং তারপর উরুর পেশি শক্ত করে হাঁটু মেঝেতে চাপুন। এই অবস্থা 5 গণা পর্যন্ত করুন এবং তারপর সম্পূর্ণ শিথিল করুন। এটি 20 বার করুন। তো আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি, এবং অস্টিওআর্থ্রাইটিস হলে সেটা আপনি কিভাবে চিকিৎসার সাহায্য নিতে পারেন এবং নিজেকে অস্টিওআর্থ্রাইটিসের প্রোগ্রেশন থেকে কিভাবে প্রিভেন্ট করতে পারেন, মানে সতর্কবার্তা গ্রহণ করে, যেমন এক্সারসাইজ করে এবং ওষুধ, ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ মতো খেয়ে প্রোগ্রেশনটাকে কমাতে পারেন, তার একটি বিস্তারিত আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো একটি রোগ বা ডিজিজের সম্বন্ধে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।